নমস্কার, চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা প্রথমবারের জন্য আমায় দেখছেন তাদেরকে আবার নমস্কার। আমি জো। আর আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে বেশ কয়েক মাস ধরে আমি কিন্তু বিভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করছি। কিছু অভিজ্ঞতা আমার আর বাকিটা আপনাদের। বেসিকলি যা হয়, আপনারাই কিন্তু আপনাদের অভিজ্ঞতাগুলো ন্যারেট করেন। এবার কোনো কোনো ক্ষেত্রে আমি আপনাদের হয়ে কিছু অভিজ্ঞতা ন্যারেট করি। এবার কিরম কিরম অভিজ্ঞতা হতে পারে, সেটা ভয়ের অভিজ্ঞতা হতে পারে, সেটা মন খারাপের হতে পারে, আনন্দের হতে পারে, ভালোবাসার হতে পারে, এমন কোনো এক্সপিরিয়েন্স যে আপনাকে কিছু শিখিয়েছে, আপনার মনে দাগ কেটেছে। ওভারঅল এমন কিছু এক্সপিরিয়েন্স যা সারা জীবন আপনার মনে থাকবে। তো এইরকমভাবেই আমাদের জার্নিটা শুরু হয়। আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আশা করি এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। যেরকমভাবে ফেসবুকে গল্প শোনাচ্ছিলাম, ঠিক সেভাবেই ইউটিউবেও গল্প শোনাবো। এবার যারা ভাবছেন যে নিজের জীবনের এক্সপিরিয়েন্স কিভাবে শেয়ার করবেন, তাদের জন্য খুব সিম্পল, ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। আর এছাড়াও ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর মাঝখানে কোথাও না কোথাও আমি মেনশন করে দেবো যে আপনি কিভাবে নিজের জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। ঠিক আছে? এবার আজকে যখন প্রথম ভিডিও বানাচ্ছি, ভাবছিলাম যে কোন অভিজ্ঞতা দিয়ে শুরু করা যায়। তখন মনে হলো যে একটা অভিজ্ঞতা থাক আমার নিজের, খুব কাছের এক মানুষের। আর একটা অভিজ্ঞতা আপনাদের মধ্যে একজনের। বেশি ডিটেলস দিচ্ছি না, সোজা আমরা অভিজ্ঞতাতেই চলে যাই। চলুন। আমার পিসির বাড়িতে কিছু ছোট ছোট ঘটনা ঘটেছিল। পিসির শ্বশুর বাড়িটা খোলামেলা অনেকটা জায়গা নিয়ে একই উঠোনে 3টে ঘর। মানে বোঝানোর জন্য বলছি, ওই গেট দিয়ে ঢুকেই বাঁদিকে পিসিদের দালান, ওই উঠোনেই ডান দিকে পিসিদের ননদের বাড়ি, এবং পিসিদের দালানের একটু পেছনে বেশ খানিকটা জায়গা ছেড়ে আরও একটা বিল্ডিং, যেখানে একটা ফ্যামিলি ভাড়া থাকতো বহু বছর আগে থেকে। একজন জেঠু, জেঠিমা ও তাদের 3 মেয়ে। তারা ভাড়াটে কম, আপনজন বেশি, এই রকমই একটা সম্পর্ক। তা হয়েছিল কি, পিসির শ্বশুর মশাই মারা যান যখন, তার ঠিক 3 মাসের মাথাতেই ওই ভাড়াটে পরিবারের জেঠুও মারা যান। ওনারা দুজনেই একজন আরেকজনের খুব ভালো বন্ধু ছিলেন। যাই হোক, বাড়িতে সবার খুব মন খারাপ। তখন লক্ষ্মী পুজো, পাড়ার সব বাড়িতে উলু দিচ্ছে, পুজো হচ্ছে, শুধু পিসির বাড়িটাই থমথম করছে। ওই দিন রাত্রির বেলা হঠাৎ করেই কারেন্ট চলে যায়। তখন পিসিদের দালানের পেছন দিকে কনস্ট্রাকশনের কিছু কাজ বাকি ছিল, তাই পেছন দিক দিয়ে একটা করিডোর মতো, যেটা দরজা তখনও লাগানো হয়নি, তবে সেদিক দিয়ে চাইলে বাড়িতে ঢোকা যেত। তা কারেন্ট চলে যাওয়ায় পিসি বেডরুম থেকে বেরিয়ে ওই পেছনের করিডোর দিয়ে গেছে পাশের ঘর থেকে মোম আনবে বলে। হঠাৎ দেখে করিডোরে একটা মিশমিশে কালো কুকুর চুপচাপ পিসির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পিসি অন্ধকারে সেটার দিকে চোখ পড়তেই চমকে ওঠে, কারণ কুকুরটা রাস্তা থেকে ঘরে উঠে এসেছিল। কিন্তু পিসি তাড়া দিলেও কুকুরটা নির্বিকার মুখে আর একটু এগিয়ে এসে তাদের মাঝখানের ঘরটায় উকি দিয়ে দাঁড়ালো। এই মাঝের ঘরটাতেই পিসির শ্বশুর মশাই থাকতেন, এবং ওই সময় ওই ঘরটায় ওনার একটা ছবি রাখা ছিল, যার সামনে প্রদীপ জ্বলছিল। কুকুরটা কিছুক্ষণ সেদিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। পেছন থেকে পিসি যতই যা যা করছে, কুকুরটা কিন্তু কোনো রকমই আওয়াজ করছে না। কিছুক্ষণ সে মাঝের ঘরের ছবিটার দিকে চেয়ে সুন্দরভাবে পাশের বেডরুম দিয়ে ঢুকে সামনের বারান্দায় এসে দাঁড়ালো, এমন ভাবে যেন সে পুরো বাড়িটাই চেনে। তখনও কিন্তু আলো জ্বালা হয়নি ঘরে, কারণ পিসি তখনও ওটার পেছনেই ওকে তাড়ানোর চেষ্টা করছে। কুকুরটা এরপর বারান্দায় এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ পিসির দিকে চেয়ে। পিসি তখন খুব ভয় পেয়ে আমার পিসে মশাইকে ডাক দিলেন, যিনি তখন ভেতরের আরেকটা ঘরে ছিলেন। ডাক শুনে উনি বাইরে বেরিয়ে এসে জোরে কিছুতে একটা আওয়াজ করলেন, এবং কুকুরটা কোনো রকম তাপ উত্তাপ ছাড়াই সামনের বারান্দা দিয়ে নিচে নেমে গেট দিয়ে বেরিয়ে গেল। পিসি এমনিতে কুকুর খুব ভালোবাসেন, কিন্তু উনি বলেছিলেন যে ওই কুকুরটাকে দেখে তারও কেমন যেন গা ছমছম করেছিল। আর কোনো কুকুর এরমভাবে করিডোর বেয়ে ঘরে ঢুকে আসে না, তাও আবার পেছন দিয়ে, যেখানে দরজা না থাকলেও বেড়া দেয়া ছিল। আরও যা অদ্ভুত জিনিস ঘটেছিল ওই কয়েকদিনে, তার মধ্যে থেকে দুটো বলছি।
তা ওই পাশের বাড়ির জেঠু যখন মারা যান, তাকে ওই কাকবলি দেওয়ার সময়, কাকবলি মানে হচ্ছে ওই কেউ মারা গেলে তার কাজ শেষ হওয়া পর্যন্ত তার অস্থির সামনে যে ফলমূল দেয়া হয় ওই ব্যাপারটাই। তা সেই জেঠু নাকি খুব চা খেতে ভালোবাসতেন। বাড়ির লোক প্রত্যেক দিন কলা পাতার ডোঙা, মানে ওই একটা বাটির মতো বানিয়ে তার মধ্যে ফলমূল দিত, আর পাশে আরেকটা ডোঙায় চা ঢেলে দিত। আর রোজ নাকি একটা কাক এসে চো চো করে গরম চা খেয়ে যেত বাকি খাবারের সাথে। আরও কি জানেন, যেদিন প্রথম ওনাকে উৎসর্গ করে খাবার দেয়া হয়, কোনো কাকি নাকি আসছিল না। সকাল পেরিয়ে দুপুরও পেরিয়ে যাচ্ছিল। তা যে খাবার উৎসর্গ করে সে কাক না খাওয়া পর্যন্ত নাকি খেতে পারে না। এবার জেঠুকে খেতে দিয়েছিল ওনার 3 মেয়ে, কিন্তু এত দেরি হচ্ছে দেখে তারা ছোট মেয়েটিকে বলে যে গিয়ে খেয়ে নিতে, বাকি 2 বোন অপেক্ষা করবে। তা যেই না ছোট মেয়েটা মুখে খাবার তুলেছে, সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা কাক উড়ে এসে বসেছিল সেই খাবারের জন্য। পরে সবাই মনে করে বলেছিল, কি আশ্চর্য ব্যাপার, জেঠু বেঁচে থাকতে কখনোই নিজের ছোট মেয়েকে না খাইয়ে নিজে খেতেন না। ভেবে দেখুন একবার। শুনলেন আজকের প্রথম অভিজ্ঞতা। কেমন লাগলো নিজের ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর যেমনটা বলছিলাম, আপনারা যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে আমায় লিখে কিংবা অডিও বা ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমার ফেসবুক পেজের ইনবক্সে, অথবা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। চলুন এবার শুনে নেওয়া যাক আজকের দ্বিতীয় অভিজ্ঞতা। নমস্কার, আমার নাম দিধিতি ব্যানার্জি। আমি আমার মায়ের সাথে হওয়া একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটি মায়ের মনে খুবই ইনফ্লুয়েন্স ফেলেছিল এবং এখনো প্রায়ই মা এই ঘটনাটি আমাকে বলে থাকেন। আমার মায়ের বাড়ি হচ্ছে রায়গঞ্জে, উত্তর দিনাজপুর, এবং আমার মা একান্নবর্তী পরিবারে ছিলেন। তো মায়ের জেঠু ছিলেন মায়ের ভীষণ রকম আপনজন। বাবা মায়ের পরে জেঠুই মায়ের সবকিছু ছিলেন। আর মায়ের জেঠু জেঠিমার নিজের কোনো ছেলে মেয়ে ছিল না, এবং তারা মাকে ভীষণ রকম ভালোবাসতেন। বিশেষ করে মায়ের জেঠু মাকে ভীষণই রকম ভালোবাসতেন, মানে মাকে ছাড়া একদিনও তার চলতো না। এবং মাও ছোটবেলা থেকে জেঠুর সাথে সমস্ত জায়গায় যেতেন। মায়ের জেঠু পুরোহিত ছিলেন এবং তিনি স্কুলেও পড়াতেন, এবং সবাই গোটা রায়গঞ্জ উত্তর দিনাজপুরে মায়ের জেঠুকে সবাই চিনতেন এবং সবাই ভীষণ সম্মান করতেন। তো খুবই ভালো বন্ডিং ছিল। এবং আমার মায়ের বিয়েটাও এক প্রকার তাড়াতাড়ি জেঠুর জন্যই হয়ে যায়। আমার মায়ের খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, যখন মা 2nd ইয়ারে পড়তো তখনই মায়ের বিয়ে হয়ে গেছে। তো সেটাও হয়েছিল মায়ের জেঠুর জন্য, কারণ হঠাৎ করেই উনি একদিন মায়ের বাবাকে, মানে আমার দাদুকে ডেকে বললেন যে তোরা না, আমার মায়ের নাম চুমকি, বললো তোরা না চুমকির বিয়ে দেওয়া প্রস্তুতি নিতে শুরু কর, এর বেশি দেরি করলে না আমি চুমকির বিয়েটা দেখে যেতে পারবো না, এবং আমার মেয়ের বিয়ে আমি দেখে যেতে না পারলে আমি ভালো থাকবো না। এবং জেঠুর এই কথাতেই খুব তাড়াতাড়ি মায়ের সম্বন্ধ দেখা শুরু হয়, এবং আমার মায়ের 1996 সালে মায়ের বিয়ে হয়ে যায়। 1996 সালে মায়ের বিয়ে হয়ে যায় 16ই জানুয়ারি, এবং 1997 সালের 26শে জানুয়ারি মায়ের জেঠু হঠাৎ করেই মারা যান। তিনি মায়ের বিয়ে দেখে যেতে পেরেছিলেন, এবং জেঠুর কোনো রকম কোনো শরীর খারাপ ছিল না। 26শে জানুয়ারি বাড়িতে পিকনিক হচ্ছিল, জেঠু খাটে শুয়ে শুয়ে, তখন টিভিতে একটু অনুষ্ঠান হতো রঙ্গোলি বলে, হিন্দি সিনেমার গান দেখাতো, সেই রঙ্গোলি দেখছিলেন। কিছুক্ষণ বাদে সবাই ঘরে এসে দেখেন তিনি আর নেই। হার্ট অ্যাটাক হয়েছিল বা কিছু, কোনো সিমটম ছিল না, কোনো শারীরিক কষ্ট ছিল না, তিনি কোনোদিন অসুস্থ হননি, বাট তিনি ওইভাবে সবাই আমাদের ছেড়ে চলে যান। 1998 সালে আমি জন্মাই মার্চ মাসে। আমার জন্মাবার পর মা দিদার বাড়িতেই ছিল। তো তখনকার দিনে আঁতুক মানা হতো যথেষ্ট রকম, এবং
আসলে আমার দাদুর বাড়িতে দুটোই ছোট ছোট ঘর ছিল। ততদিন আমার মামারও বিয়ে হয়নি। তো একটা ঘরে মামা থাকতো আর একটা ঘরে দাদু দিদা থাকতো। মায়ের শোয়ার ব্যবস্থা করা হয়েছিল, মানে মায়ের আঁতুড় ঘর করা হয়েছিল হচ্ছে মায়ের জেঠুদের ঘরে। জেঠুদেরও দুটো ঘর ছিল, একটা ঘরে মায়ের জেঠিমা থাকতেন, আর একটা ঘরে মা আমাকে নিয়ে শুতো। যদিও দিদা মাকে বলেছিল যে দিদা শুবে মায়ের সাথে, কিন্তু তখন আঁতুড়ের এত মানামানিতে মা হয়তো মানা করেছিল। মা বলছে, আমাকে বলেছিল যে মা ঘুমোচ্ছিল, আমাকে হসপিটাল থেকে আনার প্রথম 2 রাত, তারপরে রাতে মা ঘুমোচ্ছিল, হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে যায় এবং মা দেখতে পায় যে মায়ের মাথার কাছে মায়ের জেঠু দাঁড়িয়ে আছে। তিনি একটি সাদা ধুতি পাঞ্জাবি পরতেন, সেম পোশাকে তিনি দাঁড়িয়ে আছেন। মা একটু ভয় না পেয়ে খুব হয়তো স্বাভাবিক গলাতেই জিজ্ঞেস করেছিল যে কি গো, তুমি তুমি আতুর ঘরে কেন এসেছো? জেঠু নাকি তখন বলেছিল, তোর মেয়েকে হসপিটাল থেকে নিয়ে চলে এলি এবং আমাকে দেখালি না একবারও। দে তোর মেয়েটাকে আমার কোলে দে, আমি একটু ভালো করে দেখি। তখন মায়ের হঠাৎ করে মনে হলো যে এটা তো সম্ভবই না। মায়ের মনে হতে লাগলো যে জেঠুর যদি আমাকে নিয়ে নেয় তাহলে আমাকে আর কোনোদিন ফেরত পাবে না। তো মা ভীষণ জোরে আমাকে আঁকড়ে ধরে চিৎকার করে বলতে চাইছিল যে না, আমি তোমাকে দেব না আমার মেয়েকে। এটা নাকি মা অনেকবার ধরে চিৎকার করে বলছিল, কিন্তু মায়ের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। স্বাভাবিকভাবে এটাকে স্লিপিং প্যারালাইসিস মনে হতে পারে, কিন্তু মায়ের বক্তব্য এখনো যে জেঠুর সেই অতি পরিচিত যে স্পর্শটা, সেটা মা মায়ের হাতে ফিল করতে পারছিল, যে মায়ের হাত থেকে কেউ আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো মা প্রচন্ড ভয়ে তারপর চলে যাও বলে ভীষণ জোরে একটা চিৎকার করে ওঠে এবং সেই চিৎকারে দিদার ঘুম ভেঙে যায়। দিদা তখন ছুটে আসে এবং এসে দেখতে পায় যে মা দরদর করে ঘামছে এবং খুব অস্বাভাবিকভাবে আমি মায়ের থেকে একটু দূরে, যেটা হওয়া সম্ভব না। মা যে আমাকে যেখানে শুইয়েছে সেখান থেকে আমি বেশ খানিকটা দূরে। তো দিদা ভেবেছে মা কোনো খারাপ স্বপ্ন দেখেছে এবং কোনোভাবে মায়ের হাত লেগে হয়তো আমি সরে গেছি বিছানার এক সাইডে। তো তারপর মা দিদাকে সবটাই বলে। তখন দিদা বলে যে আমাদের খুবই ভুল হয়েছে যে তোর মেয়েকে তোর জেঠুকে দেখানো হয়নি, জেঠুর ফটোটা অন্য ঘরে ছিল, তো সেই ফটোর সামনে একবার আমাকে নিয়ে যাওয়া হয়নি আনার পর থেকে। তো পরের দিন সকালবেলা জেঠুর ছবির সামনে আমাকে শুয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ, সবার মত নিয়েই। এবং সেদিনকে রাতে মা আবার জেঠুকে দেখতে পায় এবং তিনি হাত তুলে আশীর্বাদ করে চলে যান। তারপর থেকে মা আর কোনোদিন দেখতে পাননি, কিন্তু এই অভিজ্ঞতাটা মাকে এতটাই নাড়া দিয়েছিল। আমরা যা শুনে থাকি যে প্রিয়জনরা চলে গিয়েও হয়তো যাকে সবচেয়ে ভালোবাসে তাকে দেখা দিয়ে যায়, কিন্তু 1 বছর বাদে যে আমাকে দেখতে আসবে জেঠু, এটা মায়ের মনে ভীষণ নাড়া দেয় এবং এই ঘটনাটি মা প্রায়ই বলে। তো এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ। হয়তো এমনটাই হয়, যারা আমাদের খুব কাছের তারা হয়তো চলে গিয়েও আমাদের সাথে কোনো না কোনোভাবে থেকে যায়। এই ছিল আজকের আমাদের প্রথম এপিসোড। আবারও বলছি, যেহেতু আমাদের চ্যানেলটা একেবারেই নতুন, তাই আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের জন্য খুব দরকারি। আশা করি জানাবেন। আর যদি এই চ্যানেলের কোনো ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।